বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই কোর্সে। সেটা হলো যে এসেনশিয়াল টুলস ফর ইয়াং রিসার্চার। যদিও এখানে ইয়াং রিসার্চার কথা উল্লেখ করছি, কিন্তু এটা আসলে সবার জন্যই, যারা একটু রিসার্চের দিকে আসি বা রিসার্চ করতে চাই, রিসার্চকে কেরিয়ার হিসেবে নিতে চাই, অথবা এমএস বা পিএইচডি স্টুডেন্ট যারা আমরা চাচ্ছি যে আমাদের যতটুকু কাজ মাস্টার্স অথবা পিএইচডি সে কাজটা ভালোভাবে করব। তো আমি এই কোর্সটাকে এইভাবেই সাজাইছি যাতে আমরা বেসিক কিছু জিনিস এবং বেসিক কিছু টুলস এবং অ্যাপ্লিকেশনস আমরা হচ্ছে যে শিখতে পারি, যেটা হলো আমাদের এই রিসার্চের কাজগুলো, বিশেষ করে পাবলিকেশন এবং রিসার্চ কমিউনিকেশন যেটা, এবং রিসার্চ ম্যানেজমেন্ট, এই সবকিছু আমাদের একটু ইজি করবে, লাইফকে একটু ইজি করবে। তো আমার ব্যাপারে আমাকে হয়তো সবাই চিনেন, এরপরেও আমার ব্যাপারে আহ কিছু যদি বলতে চাই, আসলে বলার কিছু নাই। আমি এখন পিএইচডি করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফিশারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর আমি শিখতে ভালোবাসি এবং শেখাইতে ভালোবাসি। তো আমি ট্রাই করব যে আমারই যতটুকু আমি জানি বা শিখছি সেটা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতটুকুই। তাহলে আমাদের এই কোর্সটার পারপাস কি ছিল, যে আমরা হচ্ছে যে যারা নতুন রিসার্চার আছি তাদেরকে কিছু ডিজিটাল স্কিল শেখাবো। তো ডিজিটাল স্কিল মানে হচ্ছে আমাদের রিসার্চ লাইফে বিভিন্ন কাজের জন্য যে আমাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয়। এই টুলস গুলোর কাজ আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে একটু আধটু জানি। এই জানার কারণে হয় কি যে আমাদের কাজগুলো একটু কঠিন হয়ে যায়। সো আমি ট্রাই করব যে কিছু টুলস আপনাদেরকে শেখায় দেওয়া খুব ভালোভাবে, যেটা হচ্ছে যে আপনারা ইউজ করতে পারবেন এবং আপনাদের বিশেষ করে রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, লিটারেচার সার্চ, তারপরে রাইটিং, হ্যাঁ, এসব ক্ষেত্রে অনেক হেল্প হবে। সেই সাথে আরো কিছু আলোচনা আছে যেগুলো হলো যে বেসিক আলোচনা থাকবে রাইটিং এর, রিসার্চ রাইটিং এর ব্যাপারে, রিসার্চ ডিজাইনের ব্যাপারে, এবং আহ, একটা রিসার্চ ফ্লো কিভাবে হতে পারে সেটা, জার্নাল পেপার কিভাবে আমরা ফরম্যাট করব, তারপর এই জার্নালকে কিভাবে সাবমিট করব, এবং সেই সাথে থাকবে যে রিভিউ যে আসে সেই রিভিউ গুলো কিভাবে রিপ্লাই করব। এগুলো আমি ট্রাই করবো একটু সহজভাবে বোঝানো। তো আমাদের ফোকাস এরিয়া হলো, আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের লিটারেচার সার্চ এবং সাইটেশন ম্যানেজমেন্ট, এটা হলো ফার্স্ট। এরপর একাডেমিক রাইটিং এবং ফর্মেটিং, ইনক্লুডিং ল্যাটেক্স যদিও আছে, আসলে ল্যাটেক্স নিয়ে এত কথা বলার সুযোগ হয়তো বা হবে না, তবে আমি জাস্ট বেসিক কিছু আলোচনা করবো ল্যাটেক্স নিয়ে। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো সাইন্টিফিক ফিগার ক্রিয়েশন এন্ড ভিজুয়ালাইজেশন। সাইন্টিফিক ফিগারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের চার্ট গ্রাফ তো আছে, প্লাস হচ্ছে আমি মেইনলি ফোকাস দেবো হচ্ছে যে ইলাস্ট্রেশনের দিকে। ইলাস্ট্রেশন মানে হচ্ছে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের ফ্লো চার্ট, ডায়াগ্রাম ড্র করতে হয়, প্লাস হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দিতে হয়। তা আমি একটু ট্রাই করব যে এই জিনিসগুলো একটু ভালোভাবে শেখানো। তো এখানে আমরা টুলস হিসেবে ইউজ করবো মেইনলি ক্যানভা, এবং যারা এই কোর্সে এনরোল করছে সবারই ক্যানভা প্রিমিয়ামে অ্যাক্সেস থাকবে। আমি লিস্টটা আপডেট করে আপনার ইনভাইটেশন পেয়ে যাবেন আর কি। তো ক্যানভা প্রোতে আমরা কিছু লাইভ হ্যান্ডস অন দেখবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি, বিভিন্ন ধরনের ফ্লো চার্ট বানাতে পারি, এবং এটা আপনাদের কাজে দিবে। তারপরে পরে যেটা সেটা হলো ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস। এখন এই ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস এর উপরই 6 মাসের একটা কোর্স করানো যায়। কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যে ডাটা কালেকশনের যে বেসিক টুলস এবং এটা কিভাবে করতে পারে আমি জাস্ট ইনিশিয়েট করায় দেবো আর কি, যে এইভাবে আপনারা শুরু করতে পারেন। এবং অ্যানালাইসিস এর ক্ষেত্রে আসলে অ্যানালাইসিস তো অনেক হিউজ একটা ব্যাপার। একটা বা দুইটা ক্লাসে আমি বেসিক কিছু জিনিস বা বেসিক কিছু টিপস এবং টুলস শেয়ার করব, যেগুলো হচ্ছে যে শুরুর দিকে আমাদের খুব কাজে লাগে। যেমন একটা ডাটা নিয়ে হুট করে আমার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে, টেবিল বানাইতে হবে, হ্যাঁ, তারপরে ছোটখাটো কিছু গ্রাফ বানাইতে হবে। এই বেসিক জিনিসগুলো আমি কাভার করার চেষ্টা করবো। এরপর হলো রিসার্চ প্রেজেন্টেশন অ্যান্ড
পাবলিশিং। তো রিসার্চ প্রেজেন্টেশনের মধ্যে আমাদের ওই যে আর্টিকেল রাইটিং একটা থাকে, তারপরে প্রেজেন্টেশন বানানোর ব্যাপার। প্রেজেন্টেশন আসলে সবাই বানাতে পারে, বাট ক্যানভা দিয়ে আমি দেখাবো যে কিভাবে আরো সুন্দর বা এপিলিং ওয়েতে আমরা প্রেজেন্টেশন বানাতে পারি। সেই সাথে আমরা একটা জার্নাল আর্টিকেল দেখবো যে কিভাবে সাবমিট করতে হয়, এবং আহ, এই জার্নাল আর্টিকেলটা আমরা কিভাবে ফরম্যাট করে আমরা সাবমিট করবো, এই জিনিসটা আমি দেখাবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা আসলে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সবার সাথে হয়তো বা ওভাবে পরিচিত, এখানে পরিচিত অনেকেই পরিচিত। তো সবার সাথে তো ধীরে ধীরে পরিচয় হয়ে যাবে। আমাদের মডিউল টোটাল 6টা মডিউল। তো 6টা মডিউলের মধ্যে আমরা যদি দেখি, 6টা মডিউলের মধ্যে একটা মডিউলে একাধিক ক্লাস থাকতে পারে। তো আমি ক্লাসের সংখ্যাটা আসলে এখনই নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে মিনিমাম 6টা মডিউলের জন্য 6টা ক্লাস হবে। হ্যাঁ, তবে ক্লাস আরো বেশি হবে, কারণ এক একটা মডিউলে দুইটা বা এর বেশি ক্লাস হতে পারে। তো আমাদের লার্নিং আউটকামটা কি হবে, যে আমরা এই কোর্সটা করার পরে আমাদের আহ, প্রাপ্তিটা কি। তো প্রাপ্তি, মানে আমার দিক থেকে আমি যেটা বলি, এখন এটা আপনাদেরকে নিতে হবে, সেটা হলো আমরা লিটারেচার সার্চ করতে পারবো, ডাউনলোড করতে পারবো কনফিডেন্টলি। হ্যাঁ, এবং এই যে রাইটিং এর ক্ষেত্রে এবং লিটারেচার গুলো যে আমরা মানে গ্যালারি করে রাখবো, এই গ্যালারি করার জন্য আমরা রেফারেন্স ম্যানেজার ইউজ করব, এবং এটা আমি শেখাবো। তারপরে রাইট এন্ড ফরম্যাট একাডেমিক পেপার প্রফেশনালি। এখন এখানে দুটো ব্যাপার, আমি আসলে টেকনিক্যাল দিকটা নিয়ে আলোচনা করব। হয়তোবা একাডেমিক পেপারস লেখার যে গ্রামার বা অন্যান্য রুলস আছে, আমি এগুলোর দিকে ফোকাস করব না, বেসিক কিছু জিনিস শেয়ার করব। বাট আমার টার্গেট এই কোর্সে টেকনিক্যাল দিক, অর্থাৎ খুব সহজে কিভাবে আমি ফরম্যাট করতে পারি অল্প সময়ে, আমি কিভাবে একটা জার্নাল স্টাইল থেকে আরেকটা জার্নাল স্টাইলে মুভ করতে পারি, এই জিনিসটা। তারপরে হলো যে আমার সাইন্টিফিক ফিগার তৈরি করতে পারবো, তারপরে বেসিক কিছু ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে পারবো, এবং আমাদের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে রিসার্চার প্রোফাইল। আমি যে একজন রিসার্চার, আমি একজন পিএইচডি করি, আমি একজন মাস্টার্স, আমি দেশের বাইরে যাব, আমার আমার একটা প্রোফাইল থাকবে। তো এই প্রোফাইলটা আপনি কিভাবে সাজাবেন, আমি আমি এই ব্যাপারে একটু হেল্প করবো আর কি, এই জিনিসটাও দেখাবো। তাহলে এই কোর্সটা হবে 6 থেকে 8 সপ্তাহে। ঠিক আছে, তো 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আহ সপ্তাহে একটা করে ক্লাস থাকবে, এবং এই সাথে আমি এক্সট্রা কিছু সাপ্লিমেন্ট দিব, সেটা হচ্ছে ভিডিও আকারে, অন্যান্য যে ব্যাপার, কারণ ক্লাস আসলে সপ্তাহে 2টা করে করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা, প্রথম মডিউল হলো আমাদের যে ইন্ট্রোডাকশন, যেটা আজকের ক্লাস আর কি। তো আজকের ক্লাস ইন্ট্রোডাকশন টু রিসার্চ এন্ড ডিজিটাল টুলস, আমরা জাস্ট ডিজিটাল টুলস গুলো নিয়ে আলোচনা করবো। সেকেন্ড মডিউল হলো লিটারেচার সার্চ এন্ড রেফারেন্স ম্যানেজমেন্ট। তাহলে আমরা শুরু করবো হলো লিটারেচার সার্চ দিয়ে। লিটারেচার সার্চ দিব কিভাবে, ডাউনলোড করব কিভাবে, এবং এই জিনিসগুলোকে রেফারেন্স ম্যানেজার ইম্পোর্ট করে এগুলোকে কাজ করব কিভাবে। এরপরে আমরা রাইটিং এ চলে যাবো, যে রাইটিং এর ব্যাপারে কি কি টুলস আছে এবং এগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। দেন আমরা হচ্ছে যে ভিজুয়ালাইজেশনে যাব। সো ভিজুয়ালাইজেশনের বিভিন্ন টুলস আছে এখানে, ক্যানভা, বায়োরেন্ডার আছে, ন্যাপকিন আছে। তো আমরা প্রাইমারিলি ক্যানভা ইউজ করব, কারণ ক্যানভা প্রিমিয়াম আমি আপনাদেরকে দিতে পারবো। বায়োরেন্ডারের ক্ষেত্রে হচ্ছে যে এটা পেইড সফটওয়্যার। তো এটা খুব লিমিটেড, ফ্রি কালার যেটা সেটা খুব লিমিটেড, 50টা সম্ভবত আইটেম দিয়ে কাজ করা যায় আর কি। নেক্সট হলো ডাটা কালেকশন। তো ডাটা কালেকশনের দুটো টুলস আমি দেখাবো, সেটা হলো গুগল ফর্মস আর একটা হলো কোবো টুলবক্স। গুগল ফর্মসটা মেনলি আমরা আলোচনা করবো আর কি। আর ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি বেসিক অ্যানালাইসিস গুলো দেখাবো, একদম বেসিক ডিসক্রিপটিভ টাইপের যে অ্যানালাইসিস গুলো, সেটা হলো দুটো ফ্রি সফটওয়্যার আছে, জ্যাস্প এবং জেমোভি। সেই সাথে আর এর ব্যাপারে হচ্ছে যে আর ইনস্টলেশন এবং সেট আপ কিভাবে করবো সেটা আমি দেখাই দেবো। আর আমরা আর জাস্ট জেমোভির সাথে আমাদের এসপিএসএস এরও কিছু কাজ থাকবে, শুধু ডিসক্রিপটিভ দেখার জন্য। আর এরপরে আমাদের লাস্ট মডিউল হলো প্রেজেন্টিং এন্ড পাবলিশিং রিসার্চ এন্ড মেইনটেইনিং রিসার্চ প্রোফাইল। এটা হলো লাস্ট মডিউল। এই 6টা মডিউল নিয়ে 6 থেকে 8 সপ্তাহ এই কোর্সটা রান হবে। আমি আসলে উইকলি আপডেটটা আগে দিয়ে দিব, যেমন নেক্সট ক্লাসের আগে আমি দিয়ে দিব যে এই কন্টেন্ট কি কি থাকবে, এবং আমাদের ক্লাসের মধ্যে কি কি কাজ থাকবে আর কি।
তো ফার্স্ট মডিউল যেটা সেটা হলো যে আজকে যেটা যে ইন্ট্রোডাকশন টু রিসার্চ এন্ড ডিজিটাল টুলস, এখানে জাস্ট আমরা একটু রিসার্চ প্রসেস নিয়ে আলোচনা করব এবং কিছু রিসার্চ প্রসেস নিয়ে আলোচনা করব এবং কিছু হচ্ছে যে রিসার্চ টুলস এর ওভারভিউ দেখব। ঠিক আছে। সেকেন্ড মডিউলে আমরা মেনলি হচ্ছে যে লিটারেচার ডাউনলোড করা দেখবো আর কি, একাডেমিক লিটারেচার কিভাবে ইফেক্টিভলি ডাউনলোড করব এবং অর্গানাইজ করব। এক্ষেত্রে আমরা গুগল স্কলার, পাবমেড, স্কোপাস থেকে কিভাবে জার্নাল আর্টিকেল ডাউনলোড করব এটা দেখবো। ডাউনলোড করার পর আমরা জটারি এবং ম্যান্ডেলি এই দুটো খুব বিখ্যাত রেফারেন্স ম্যানেজার, এই দুটো কিভাবে ইউজ করা হয় সেটা দেখবো। এবং তারপর হলো কিভাবে আমরা একটা আর্টিকেলে রেফারেন্স অর্গানাইজ করতে পারি এবং বিবলিওগ্রাফি জেনারেট করতে পারি, এটা দেখব। তারপর আমরা থার্ড মডিউলটা সাজানো হয়েছে যে স্ট্রং একাডেমিক রাইটিং এবং ফরম্যাটিং স্কিল। তো একাডেমিক রাইটিংটা আসলে একটা হিউজ টপিক। হুম। এইটার উপরেই হয়তোবা এত ডিটেলস আমরা আলোচনা করবো না, বাট আমি ট্রাই করব বেসিক কিছু জিনিস দেখানোর জন্য। এবং সেক্ষেত্রে মেনলি ফরম্যাটিং এর দিকে আমরা নজর দিব। একটা রিসার্চ পেপারকে কিভাবে স্ট্রাকচার করব, টেমপ্লেট ইউজ করে কিভাবে এটাকে সাজানো যাবে, অথবা আমি নিজে কিভাবে একটা রিসার্চ আর্টিকেলের জন্য টেমপ্লেট তৈরি করব। এবং অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন লেখার যে ব্যাপার আছে সেটা মেইনলি আমরা ফোকাস দেব হচ্ছে যে এই টেমপ্লেটিং মেথড, এই টেমপ্লেটিং মেথড এবং স্টাইল। সো টেমপ্লেটিং মেথড এবং স্টাইল এই দুটো জিনিস ইউজ করে কিন্তু অনেক সহজে রিসার্চ পেপার ফরম্যাট করা যায়। এবং এটার সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো থিসিস। থিসিস কিভাবে আমরা টেমপ্লেটিং ইউজ করে, আমরা মোস্ট অফ আমাদের তো ম্যাক্সিমাম বিএইউর স্টুডেন্ট। তো এই বিএইউর থিসিসটা কিভাবে আমরা টেমপ্লেটের মাধ্যমে খুব সহজে করতে পারি, এই জিনিসটা আমরা এই মডিউলে কভার করব। এরপরে সাইটেশন স্টাইল গুলো বোঝা, যে কোনটা সাইটেশন স্টাইল কিরকম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের বিএইউ যে সাইটেশন স্টাইল সেটাও আমার কাছে ডিজাইন করা আছে। সেটা হলো আমরা জেনারেটর দিয়ে, জোটারিও, মেন্ডেলে, এই দুটো জেনারেটর দিয়ে আমরা করতে পারবো। ইননোড সেখানে পসিবল হবে না, বিকজ ইননোড আসলে পেড সফটওয়্যার। তো আমাদের কাছে ফ্রি অল্টারনেটিভ আছে, জটারো এবং মেন্ডেলে, এই দুটো। তো আমি দুটাই দেখাবো, যে যেটা কমফোর্টেবল ফিল করে সেটার কাছে কাজ করবে। এরপরে ফোর্থ যে মডিউল, 4 নম্বর মডিউলে আমরা হলো যে সাইন্টিফিক ফিগার তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা মেইনলি ক্যানভা ইউজ করব। ঠিক আছে। আর নেপকিনটা দেখতে পারি। আর আমি বায়োরেন্ডারও দেখাবো, তবে বায়োরেন্ডারটা সবাই ইউজ করতে পারবে না, কারণ এটা পেড সফটওয়্যার। তবে যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেটা আহ, আমি বলে দেবো যে কিভাবে সে ইউজ করবে, কারণ এটা হলো কমপক্ষে $20 লাগে। $20 লাগে 4 মাসের জন্য। 4 মাসের সাবস্ক্রিপশন ফি $20। তো এটা ভালো। তবে আমরা মেনলি ক্যানভা দিয়েই করতে পারবো সবকিছু। ঠিক আছে। এরপরে ফিগার ডিজাইনের জন্য কিছু বেসিক রুলস আছে, এই রুলস গুলো আমি শেয়ার করব। এবং সেই সাথে কিছু গ্রাফ বানানো দেখাবো আর ইতে, এই এক্সেল, জেস্ট এবং জেমোভিতে। 5 নম্বর মডিউল হলো ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিস। সেক্ষেত্রে আমরা ডেটা কালেকশন মেথডটা দেখব। সার্ভে, ইন্টারভিউ, এক্সপেরিমেন্ট কিভাবে আমি ডেটা কালেকশন করি, বা ডেটা এবং ডেটাকে আমি সাজাবো কিভাবে। ঠিক আছে। এরপরে গুগল ফর্ম এবং কোমো টুল বক্স দিয়ে সার্ভে ডেটা কিভাবে নিব সেটাও আমরা দেখব। এবং সেটার সাথে হচ্ছে যে ডেটা ক্লিনিং এন্ড প্রিপারেশন। তো এটা আমি একটা একটা প্রজেক্ট করে দেখা দিব যে কিভাবে আপনারা সাজাবেন, ডেটা সাজায় কিভাবে আমি খুব সহজে ডিসক্রিপটিভ গুলো বের করতে পারি। সেক্ষেত্রে মেনলি হলো এক্সেল এবং এসপিএসএস ইউজ হবে। এবং জাস্ট জেমোভি, এই দুটো সফটওয়্যার খুব ওপেন সোর্স এবং খুব পাওয়ারফুল সফটওয়্যার। তো এটাও আমি দেখাবো, একই কাজ করে দেখাবো এই চারটাতে আর কি। তো এটা খুব বেসিক লেভেলের মডিউল, ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস। তবে আমাদের বেসিক কাজগুলো আমাদের করা যাবে। ঠিক আছে। আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে খুব বেশি আলোচনা করতে পারবো না, কারণ আমাদের হয়তো বা সময়ে কুলাবে না। এবং লাস্ট হলো আমরা কিভাবে রিসার্চ প্রেজেন্টেশন বানাবো, সেটা হলো পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড এবং সেই সাথে ক্যানভা
কম্বাইন করে, এবং সায়েন্টিফিক কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমরা আলোচনা করব এটাতে। এরপরে রিসার্চ প্রপোজালের কিছু বেসিক কথা আলোচনা করব, কিভাবে রিসার্চ প্রপোজাল লিখে, খুব বেসিক। সেই সাথে হলো যে জার্নালের যে কোয়ালিটি, সেটা কিভাবে আমরা দেখব সেটা। এবং লাস্টেই হলো যে সাবমিটিং পেপার, পেপার আমরা কিভাবে জার্নালে সাবমিট, এটা লাইভ দেখাবো। যদিও সাবমিট করব না আমরা, সেটা ফার্স্ট টু লাস্ট স্টেপ পর্যন্ত আমরা একটু দেখবো, এবং আহ, এটা হেল্পফুল হবে সবার জন্য। তাহলে আজকে হলো ইন্ট্রোডাকশন টু রিসার্চ এন্ড ডিজিটাল টুলস। সেক্ষেত্রে হচ্ছে যে এটা অলরেডি আমি কথা বলছি এটার ব্যাপারে। তো এই যে এই টুল গুলো আমাদের ইম্পর্টেন্ট কেন, আমি যে টুলস গুলোর কথা বললাম এগুলো ইম্পর্টেন্ট কেন, আমি আসলে এই টুলস গুলো আহ খুঁজে খুঁজে বা আমার ডেইলি লাইফের রিসার্চের সাথে কাজ করার ক্ষেত্রে যখন আমি বুঝছি যে প্রয়োজনীয়, এটার উপর বেস করে আমি কিন্তু এই লিস্টটা করছি। তো যেমন জটারি এবং ম্যান্ডেলে আমরা সবাই সাইটেশন ম্যানেজমেন্ট করছি, ফাইন্যান্স নিয়ে খুব প্যারায় খাইতে হয় আমাদের বিভিন্ন থিসিসে আর্টিকেলে লিখতে গেলে বা অ্যাসাইনমেন্ট লিখতে গেলে। তো এটা আসলে 1 ঘন্টার কাজ, 2 ঘন্টার কাজ, ইভেন 3-4 ঘন্টা, ইভেন 2 দিনও লাগে। আমি আমার ফার্স্ট জার্নাল আর্টিকেল যখন ফরম্যাট করছিলাম, আমি তখন রেফারেন্স ম্যানেজার জানতাম, কিন্তু বাকি যারা লিখছিল তারা রেফারেন্স ম্যানেজার ইউজ করেন। আমাকে সেটা এক জার্নাল থেকে আরেক জার্নালের ফরম্যাটে রেফারেন্সের উপর 2 দিন কাজ করা লাগছে। কারণ এই টেক্সট সাইটেশন থেকে নাম্বারিং সাইটেশনে যেতে হলে খুব ঝামেলা। তো এই যে আপনার এই জিনিসটা শিখলে, এটা 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 হচ্ছে যে থিসিস লেখার ক্ষেত্রে, পেপার লেখার ক্ষেত্রে এটা আপনার অনেকটা শ্রম কমায় দিবে এবং এটা টেনশন কমায় দিবে। কারণ টেনশনটা কি হয়, এই রেফারেন্স নিয়ে যত স্যারদের সাথে সুপারভাইজারদের সাথে ঝামেলা হয়। কারণ এই রেফারেন্স এটা ঠিক হয় নাই, ওটা ঠিক হয় নাই, হয় না। কারণ প্রত্যেকটা 2 বার 3 বার করে চেক করলে দেখা যায় ভুল থেকে যায়। তো এটা যদি আমরা একটা রেফারেন্স ম্যানেজার ইউজ করে অটোমেটেড ভাবে কাজ করি, তো সেটা ভুলের পরিমাণটা কম হয়, এবং ভুলটা হলে সেটা সিস্টেমেটিক ওয়েতে ঠিক করা যায়। ঠিক আছে? এখন আরেকটা জিনিস হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড তো সবাই পারি, ঠিক আছে, এমএস ওয়ার্ড সবাই পারি, বাট এমএস ওয়ার্ডের কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আমরা আরেকটু জানি যদি, এমএস ওয়ার্ডে কাজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে? তো এখানে ফরম্যাটিং এবং টেমপ্লেটিং এবং স্টাইল, এই দুটো জিনিস, টেমপ্লেটিং এবং স্টাইল, এই দুটো জিনিস যদি ভালোভাবে একটু ইয়ে করে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। যেমন এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার রিসার্চ আর্টিকেল হেডিং থাকে, যেমন চ্যাপ্টার হেডিং, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস, মেথড, তারপরে এরকম ধরনের হেডিং থাকে। আমি আমাকে এখন আমার সুপারভাইজার রিভিউ করে বলল যে তুমি হেডিংটা ফন্ট এবং ফন্ট সাইজ এবং ফন্ট নেম যেটা সেটা চেঞ্জ করবা। তা আমরা কি করি মেইনলি, আমরা করি যে উম, দেখা যায় যে 5 বার 5টা হেডিং আছে, 5 বার 5টাকে চেঞ্জ করি। সেটা যদি আমি স্টাইলিং ইউজ করি, আমি জাস্ট স্টাইলে আমি চেঞ্জ করে দিলাম, 5টা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। অথবা এক্সাম্পল দিয়ে যদি বললো যে নাম্বারিং লাগবে, যেমন আমার এই হেডিং গুলো এগুলো বুলেট পয়েন্টে আছে, এখন নাম্বারিং লাগবে। তো এই যে নাম্বারিং এর যে ব্যাপারটা, প্রত্যেকটা হেডিং ধরে ধরে আমি নাম্বারিং, ঠিক আছে, কিন্তু আমি স্টাইলিং ইউজ করলে আমি একবারে এই কাজটা করতে পারি, এবং থিসিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো এমএস ওয়ার্ডে আমরা স্টাইলিং টেমপ্লেট যদি ইউজ করতে জানি, তাহলে আমাদের সহজে আমরা একটা যে কোনো টেক্সট বা আর্টিকেল ফরম্যাট করতে পারবো। এখন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আমাদের গ্রামার, স্পেলিং চেকার, বা কি বলে, প্যারাফ্রেজিং সফটওয়্যার। তো প্যারাফ্রেজিং সফটওয়্যারের মধ্যে গ্রামারলি এবং কুইলবোর্ড, এটা এগুলো খুব বেশি ইউজ হয়, আমরা এগুলো জানি। ঠিক আছে? তো এগুলো নিয়েও একটু আলোচনা করবো, কারণ অনেকে আমরা জানি, অনেকে জানি। ঠিক আছে? এরপরে আসলো আমাদের ভিজুয়ালাইজিং। ঠিক আছে, ফিগার তৈরি করা সফটওয়্যার। ফিগার তৈরি করে আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট দিয়ে ফিগার তৈরি করি ম্যাক্সিমাম। কিন্তু আপনার এই ক্যানভা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে একটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে। ক্যানভা ফ্রি আছে, ফ্রি এর মধ্যে অনেক কিছু পাওয়া যায় না। তো এই কোর্স যারা করবে তাদের জন্য ক্যানভার কি প্রিমিয়াম অ্যাক্সেস থাকবে,
যদি এডু এডু অ্যাক্সেস আর কি। তো এই অ্যাক্সেসটা আপনাদের হেল্প করবে আপনাদের ফিগার করা, হয়তো 1 বছরের জন্য এই অ্যাক্সেসটা থাকবে আর কি। তো এখানে আমরা সুন্দর করে প্রফেশনাল ফিগার তৈরি করতে পারি এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারি। ক্যানভাতে প্রেজেন্টেশন অনেক সুন্দর তৈরি করা যায়, এবং এটা মজার ব্যাপার হলো এই ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন করে আমি খুব সহজেই পাওয়ার পয়েন্টে নিব, এবং কোনো ফন্ট ভাঙা, কোনো ফরম্যাট এদিক সেদিক হয় না, একদম যেমন বানাবো তেমনই থাকে। সেটা একটা প্লাস পয়েন্ট। তারপরে ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার। তো ডেটা অ্যানালাইসিস এর জন্য হয়তো সামনে আরো কোর্স আসবে। আহ, অনেকে আমাকে বলছে কোর্সের কথা, কিন্তু আমি আসলে আমার সময়ের স্বল্পতার জন্য একটা একটা করে কোর্স কভার করতেছি। তো ডেটা অ্যানালাইসিস নিয়ে তো বললামই। এটা হচ্ছে যে আমরা মেনলি হচ্ছে যে এই 4টা জিনিস, এটা দিয়ে কিছু কাজ করব, আর 8টা আমি জাস্ট দেখাবো সেট আপ দেখাবো, এবং কিছু ফ্রি লার্নিং রিসোর্সও দিয়ে দিই। ঠিক আছে, কেউ যদি শিখতে চায়। এরপর একটা ইন্টারেস্টিং সফটওয়্যার হলো নোশন। নোশন নোশন কি আসলে কেউ ইউজ করছে বা করে? এখানে যারা আছে, নোশন কেউ ইউজ করছে বা করে? না ভাই। হুম, আচ্ছা। নোশন একটা খুব সুন্দর সফটওয়্যার। সেটা হচ্ছে যে যে কোনো ধরনের আমাদের টাস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং হচ্ছে যে যে কোনো আইডিয়া বা প্ল্যানিং এর জন্য আমাদের নোশন ইউজ করতে পারি। ঠিক আছে, সো এই নোশন নিয়ে একটা এক্সট্রা সেশন থাকবে। সেটা হচ্ছে যে যে কোনো হঠাৎ দেখা গেল কোথায় আমি একটা নোটস পাইলাম। তো আমরা হয়তো অনেকে বলতে পারি আমি তো গুগল কিপ ইউজ করতে পারি, কিন্তু গুগল কিপে কিন্তু অর্গানাইজ করাটা খুব ডিফিকাল্ট। এই ক্ষেত্রে নোশনটা একটা খুব বেস্ট অল্টারনেটিভ হতে পারে। ঠিক আছে, এটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কোলাবোরেশন অ্যাক্রস ডিভাইস। কোলাবোরেশন অ্যাক্রস ডিভাইস মানে হচ্ছে একটা পেপার বা একটা আর্টিকেল 5 জন মিলে লিখতেছে। কারণ 5 জন মিলে লিখলে এই জিনিসটা আসলে খুব একটা মেসি ব্যাপার হয়ে যায়, যে কিভাবে এটা কোঅর্ডিনেট। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রস ডিভাইস যে কোলাবোরেটিভ স্টোরেজ বা ক্লাউড স্টোরেজ, ঠিক আছে, তো এই ক্লাউড স্টোরেজ আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে আমাদের কাজ কিছুটা ইজি করবে। এবং ইন্টারেস্টিংলি জটারি এবং ম্যান্ডেলাতেও কিন্তু ক্লাউড স্টোরেজ আছে। তো এই জিনিসগুলো কিভাবে আমরা কম্বাইনলি কাজ করব, এটা আমরা দেখবো আর কি। আরেকটা হলো যে একাডেমিক আইডেন্টিটির জন্য মেইনলি হলো অর্কিড। অর্কিড প্রোফাইল কিভাবে করব, রিসার্চ গেট প্রোফাইল কিভাবে করব। সেই সাথে কারো যদি পাবলিশ করা আর্টিকেল থাকে সেক্ষেত্রে হচ্ছে যে স্কোপাস প্রোফাইল, এবং আরেকটা হলো ওয়েব অফ সায়েন্স। এই প্রোফাইল গুলো আমরা কিভাবে তৈরি করবো, কারণ এই প্রোফাইল গুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা দেশে বাইরে যেতে চায় বা রিসার্চে থাকতে চায়, তাদের আইডেন্টিটির জন্য। তো এখানে যে কটা জিনিস আছে সে সবকিছুই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার এগুলো ছাড়াও আমরা চলতে পারি, বা এগুলো খুব ভালোভাবে না শিখেও আমরা চলতে পারি, কিন্তু শিখলে আমার কাজগুলো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এখন যত আমরা দিন যাচ্ছে আমাদের ডিজিটালাইজেশন বাড়ছে। ঠিক আছে, তো আমাদের আসলে কি দরকার হয়, যে ডিজিটাল লাইব্রেরি এবং ওপেন সায়েন্স সায়েন্স টুলের দরকার হয়। বিভিন্ন ইনস্টিটিউট বর্ডার বা বিভিন্ন জনের সাথে কোলাবোরেশন করতে হয় রিসার্চের জন্য। আরেকটা হলো ইথিক্যাল রাইটিং। অনেকে মনে করে যে আরে এআই আছে, চ্যাট জিপিটি আছে, উম, ইয়ে আছে, খালি দিলাম আর বের করে দিল। ব্যাপারটা কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ভিজুয়াল কমিউনিকেশন অফ কমপ্লেক্স আইডিয়া। কারণ কখনো আইডিয়া, কখনো কমিউনিকেশন করার সময় খুব কমপ্লেক্স হয়ে যায়, বাই টেক্সট আসলে বোঝানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে যে ভালো ইলাস্ট্রেশন যদি আমি করতে পারি, বা ভালো কনসেপচুয়াল মডেল আমি তৈরি করতে পারি। তো কনসেপ্ট মডেল তৈরি করলে হয় কি, আহ অনেক সময় এই কমিউনিকেশনটা ইজি হয়ে যায় বা বোঝানোটা ইজি হয়ে যায়। আরেকটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কন্টিনিউয়াস লার্নিং। আমাদের কন্টিনিউয়াস লার্নিং দরকার। কারণ এই যে বিভিন্ন টুলস, বিভিন্ন টেকনোলজি প্রতিনিয়ত ইভলভ হচ্ছে। তো আমরা পিছায় পড়লে হবে কি, যেমন অনেকে আছে যারা বলতেছে যে আমি কেন এআই ইউজ করবো, এআই তো ইউজ করা ঠিক না বা ইয়ে না, কিন্তু এআই
সবাই ইউজ করতেছে। এখন এআই ইউজটা কিভাবে হবে সেটাও একটা বোঝার বিষয় বা জানার বিষয়। আমি সবকিছু এআই দিয়ে করলাম সেটা যেমন ঠিক হবে না, আবার আমি এআই ইউজই করলাম না সেটাও ঠিক না। তো এআই কে এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। এই জিনিসগুলো আমাদের সবসময় জানতে হবে আর কি, যে কিভাবে আমরা এই জিনিসগুলো ইউজ করবো। যেমন আগে কুইলবোর্ড কিন্তু খুব বেশি ইউজ হতো না, প্যারাফ্রেজিং সফটওয়্যার, গ্রামারলি এগুলো খুব বেশি ইউজ হতো না। কিন্তু এখন এত পপুলার হয়েছে যে পুরোটাই প্যারাফ্রেজ করে ফেলে, মানে তার নিজের কোনো লেখাই নেই। তো সেটাও আবার ঠিক না। সেই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। এখন আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আহ প্লাজারিজম, প্লাগেরিজম, ঠিক আছে। সো টার্নিটিনের কথা আমরা সবাই শুনছি। তো টার্নিটিন অনেকে আমরা ইউজই করি, ঠিক আছে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে যে এই একাডেমিক ইন্টেগ্রিটি দেখতে পারি। আমরা অনেক সময় প্লাজারিজম চেক দেই, অনেক সময় স্যারেরা ইউজ করে, ঠিক আছে। সো এই টার্নিটিনের বহুবিধ ব্যবহার আছে সেটা। এআই এর ক্ষেত্রে হচ্ছে এআই চেকিং এর জন্য হলো জিপিটি 0 বা 0 জিপিটি, এগুলো ফ্রি টুলস। আর টার্নিটিন কিন্তু এআইও চেক করে, ঠিক আছে। সো এআই ডিটেকশন টুল, এই টুলস গুলো আমাদের ইউজ করতে হবে, এগুলো আমাদের দরকার আছে রাইটিং এর জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো রেসপন্সিবল এআই। তাহলে রেসপন্সিবল এআই ইউজটা কি জিনিস, সেটা হচ্ছে যে আমরা ফর এনহেন্সমেন্ট নট রিপ্লেসমেন্ট, আমরা আসলে এআই দিয়ে আমাদের নিজেদেরকে রিপ্লেস করব না, আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজের যে কাজ বা আইডিয়া আছে সেটাকে এনহ্যান্স করব। তো আমার ব্যাপার হলো যে আমি সবকিছু এআই দিয়ে যদি নিলাম তাহলে সেটা আমি আসলে এআই কে রিপ্লেস করে ফেললাম। সেটা জার্নাল বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু তারা বলে যে এটা করা যাবে না। আমি একটা সেন্টেন্স লিখছি সেটাকে আমি প্যারাফ্রেজ করে নিতে পারি এআই দিয়ে, বা লিঙ্গুইস্টিক যে স্টাইলটা সেটাকে ইমপ্রুভ করে নিতে পারি। এটি এটা অ্যালাউ। কিন্তু আমি সবটাই লিখে ফেললাম, আইডিয়া থেকে শুরু করে সবকিছু লিখে ফেললাম, এটা হবে না। এখন আহ আমার একটা সফটওয়্যারের লিস্ট দেওয়া থাকবে, আমি ক্লাসে পরে দিয়ে দিব আর কি, গ্রুপে। সেটা হচ্ছে যে আমাদের কি কি সফটওয়্যার আমাদের লাগবে আর কি। সফটওয়্যার তো অলরেডি আমি আলোচনা করেই ফেলছি, এরপরেও এটা আলাদা করে আবার বলতেছি। সেটা হলো যে আমাদের রেফারেন্স ম্যানেজার হিসেবে জোটারিও এবং মেন্ডেলে লাগবে। রাইটিং এর জন্য ওয়ার্ড লাগবে। আর ওভারলিপে আমরা অ্যাকাউন্ট খুলবো, এটা লেটেক্স এর জন্য। এখানে কিছু টেমপ্লেট আমরা কিভাবে ফরম্যাট করব এই জিনিসটা আমরা একটু দেখবো আর কি। এটা ডিটেলস জানার সুযোগ খুব কম, জাস্ট আইডিয়া হিসেবে। তবে বেস্ট হলো এটা সিভি ফরম্যাটিং এর জন্য খুব ভালো একটা জিনিস। এরপর স্টাইল এবং গ্রামারের জন্য এই দুটো জিনিস কুলবোর্ড, বিশেষ করে আমি কুলবোর্ডটা দেখাবো আর কি। আর ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ক্যানভা ইউজ করব, বায়োরেন্ডার দেখবো এবং ন্যাপকিন দেখবো। আমি বায়োরেন্ডারও দেখাবো। তবে বায়োরেন্ডারে সবার অ্যাক্সেস থাকবে না, কারণ বায়োরেন্ডার পেইড সফটওয়্যার আর কি। ডেটা অ্যানালাইসিস এর জন্য আমার জেস, আর এবং জেমোবি, এই তিনটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেই সাথে আমি এসপিএসএস ও দিয়ে দিব গ্রুপে। এই জিনিসগুলো ডাউনলোড করতে হবে। এখন আমি প্রত্যেকটা ক্লাসের আগে বলে দিব আপনাদের কোন কোন জিনিস ইনস্টল করতে হবে। এবং আহ, যেটা স্ট্রেট ফরওয়ার্ড ইনস্টলেশন সেটা হয়তো বা আমি দেখাইলাম না। আর যেটা একটু ট্রিকি ইনস্টলেশন সেটা আমি ভিডিও দিই। এরপর রিসার্চার আইডেন্টিটি, এটা কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং দেখবো অ্যাকাউন্ট সাজাবো কিভাবে। অর্কিডের অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হলো যে এখানে এপিআই এর ব্যবহার করে অটোমেটিক আমার যে রিসার্চ আর্টিকেল গুলো পাবলিশ হয় অটোমেটিক অ্যাড হয়ে যায়। সেটা কিভাবে করব এই জিনিসগুলো একটু দেখবো। এখন আমাদের যে রিসার্চ মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা কি হওয়া উচিত, এখানে কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে আর কি। যে রিসার্চার হওয়ার জন্য বি কিউরিয়াস, নট জাস্ট কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে এখন এই রিসার্চ চলতেছে বা এখন এই জিনিসটা আমার হচ্ছে, আমি এটার সাথে কাজ করব, এটা নিয়ে কাজ করব। এইটা না হয় আমার কিউরিয়াস হতে হবে যে ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টিং, আমার জানা লাগবে। তো আমার আসলে রিসার্চ শুরু হয় আসলে প্রশ্ন থেকে, যে এই জিনিসটা কেন হচ্ছে, বা এটা কেন এই জিনিসটা হলো, বা এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো আমাদের মনে থাকতে হবে সবসময়, বা আনতে হবে যারা রিসার্চ নিয়ে কাজ করতে চাই বা রিসার্চে কাজ করতে চাই। আদারওয়াইজ আমি রিসার্চ করব না, আমি অ্যাকচুয়ালি কপি করব। হ্যাঁ। তো এটা একটা ব্যাপার।
এরপরে হচ্ছে হ্যাবিট বিল্ড, কিছু হ্যাবিট বিল্ড করতে হবে, সেটা হলো যে অর্গানাইজেশন আর্লি। অর্থাৎ আমি যে কাজটা করতেছি কতটুকু স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ ওয়েতে করতেছি। তো এই যে কোনো একটা রিসার্চের কাজ, সেটা যে কাজই হোক না কেন, অর্গানাইজ বা স্ট্রাকচার ওয়েতে করতে হলে আমাকে এই টুলস গুলোর হেল্প নিতে হবে। তাহলে আমি অর্গানাইজ ওয়েতে করতে পারবো, নাহলে পারবো না। যেমন পাঁচজন পাঁচ জায়গায় পাঁচটা ফাইলে পাঁচটা সেকশন লিখছে। তো লিখার পর এই যে তারা যে সাইটেশন করলো, রেফারেন্স দিল, এই রেফারেন্স গুলোকে এক করতে গেলে আমার কয়েক ঘন্টা চলে যাবে। অথবা যদি আমি যে স্টাইল চেঞ্জ করতে যাই তাহলে আমার কয়েক ঘন্টা চলে যাবে। থিঙ্ক, এখন এই যে থিঙ্ক ক্রিটিক্যালি নট মেকানিক্যালি। সো আমার আসলে জিজ্ঞেস করতে হবে যে এই রেজাল্টটা কেন আসলো। হুম। সো আমি শুধু ডাটা কালেকশন করলাম কিন্তু এই জিনিসটা আমি দেখাইলাম না বা এই জিনিসটা আমি ভাবলাম না, তাহলে হবে না। আমাকে ইন্টারপ্রেট করতে হবে। তারপরে হলো যে রিসার্চ করতে গেলে ফেলিওর হবে, এই সেই হবে, এগুলো অনেক থিওরিটিক্যাল কথাবার্তা। পরে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কোলাবোরেশন এন্ড কমিউনিকেট। সো এই কোলাবোরেশনের ব্যাপারটা, যেমন হয়তোবা আমি একটা পেপার লিখতেছি, আমি আমেরিকায় থাকে একজন বড় ভাই, তার সাথে কোলাবোরেট করতে চাচ্ছি। তো এই কোলাবোরেশনটা আমার কতটা এফিশিয়েন্ট ওয়েতে করা পসিবল, সেটা। আর ভ্যালু ইথিক্স এর যে ব্যাপার, সেটা তো আছেই। ফাইনালি যেটা কথা হলো যে আমাদের লার্নিং চালা যেতে, টুলস এন্ড মেথড ইভলভ, আমি একটু আগে বললাম। তো সবসময় এইসব ক্ষেত্রে আমাদের অ্যাডাপ্টিভ থাকতে হবে। নতুন টুলস বা যে কোনো নতুন কিছু আসলে সেটাকে ইফেক্টিভ ওয়েতে বা ট্রান্সপারেন্ট ওয়েতে কিভাবে ইউজ করা যায়, রেসপন্সিবল ওয়েতে, সেটা ভাবতে হবে। তো রিসার্চের কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলো আমরা সবাই জানি, এরপরেও আমি জাস্ট একটু আজকে আলোচনা করতেছি, প্রথম ক্লাস তো। পরে আর এইসব ব্যাপার নিয়ে হয়তো বা ওইগুলো আলোচনা করবো না, আমরা ম্যাক্সিমাম হ্যান্ডস অন ব্যাপারে আসবো। যে রিসার্চ ইজ নট লিনিয়ার, ইটস সাইক্লিক্যাল অ্যান্ড ইটারেটিভ। সো রিসার্চ আসলে ঘুরে ঘুরে আসে। যে দেখা গেল যে একটা রিসার্চ হয়েছে, এই রিসার্চ থেকেই আরেকটা রিসার্চ কোশ্চেন আসবে, আবার ওই রিসার্চ থেকে আরেকটা রিসার্চ কোশ্চেন আসবে। এইভাবে বাস জাস্ট এটা সাইক্লিং হয়। তো আমাদের কাজ হলো ওই সাইকেলের মধ্যে নতুন উম, মানে গ্যাপ নিয়ে কাজ করা বা নতুন কোশ্চেনটা নিয়ে কাজ করা। তো এই যে রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো ক্ষেত্রে প্রজেক্ট প্রপোজাল অথবা নতুন কোনো আইডিয়া জেনারেটের ক্ষেত্রে আমাদের রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন এবং থিসিস আর্টিকেল লেখার ক্ষেত্রেও, লিটারেচার ইয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা লাগে। যে আমি কোনটা জানি না বা এখন পর্যন্ত কোন কাজটা হয় নাই, ঠিক আছে। সো এই জিনিসটা এই জিনিসটা আমার জিজ্ঞেস করতে হবে বা এই প্রশ্নটা আমার নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস হলো যে একটা রিসার্চ আইডিয়া আনার জন্য আমার লিটারেচার রিভিউ করতে হবে। এক্সিস্টিং যে লিটারেচার আছে সেগুলো রিভিউ করতে হবে। কি আমার হচ্ছে যে কি ধরনের কাজ হয়েছে, এবং এই কাজ হয়েছে থেকে আসবে যে কোন কাজগুলো হয় নাই বা কোন কাজগুলো বাকি আছে। এরপরে হলো রিসার্চ মেথোডোলজি ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে যে তখন আমার মেথোডোলজি আসবে যে আমার রিসার্চটা কি ধরনের হতে পারে। এরপরে আসবে হলো ডাটা অ্যানালাইসিস বা ডাটা কালেকশন। সরি, ডাটা কালেকশন আগে, তারপরে ডাটা। এরপরে হলো আমার মানে ইন্টারপ্রেট। আমরা একটা এক্সপেরিমেন্ট শুরু করার আগে, একটা এক্সপেরিমেন্ট শুরুর আগে অর্থাৎ মেথোডোলজির আগে আমাদের কিন্তু আরো তিনটা কাজ থাকে, ঠিক আছে। বা মেইনলি হলো দুটো কাজ থাকে, রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করা এবং এই প্রবলেমটা আইডেন্টিফাই করবো কিভাবে, সেটা হলো যে লিটারেচার রিভিউ করে। নেক্সট হলো পাবলিশ এন্ড ডিসেমিনেট। এই সব ক্ষেত্রেই এই এটা থেকে এটা থেকে এবং এটা হোক সব স্টেপেই হচ্ছে যে আমাদের বিভিন্ন টুলস ইউজ করতে হয়, ঠিক আছে। এই আমরা আমাদের এই কোর্সটা মেনলি এইসব টুলস নিয়ে, ঠিক আছে। সো এই টুলস গুলো ইউজ করলে আমাদের এই প্রসেস গুলো ইজি হয়ে যায়। তো আমাদের কিছু রিসার্চ টার্মস আছে যেগুলো আমরা সবাই জানি। এই জিনিসগুলো আমরা সবাই জানি, এরপরেও আমি জাস্ট আজকে একটু, যেহেতু সুযোগ পাইছি, একটু শেয়ার করতেছি। সেটা হলো যে সাইটেশন কথাটা আমরা সবাই জানি। সাইটেশনটা মেনলি কি, সেটা হচ্ছে যে
একটা সোর্স কে আমার টেক্সটের মধ্যে আমি যেটা জিনিস লিখতেছি সেটার মধ্যে হলো একটা সোর্সকে ক্রেডিট দেওয়া। তো আমি একটা কোনো কথা লিখলাম, সেটা লিখছি, এখন সেটা ক্রেডিট দিলাম যে এই লোকটা এই কথাটা আসলে বলছে, তার রিসার্চে বলছে, এটা আমি তাকে ক্রেডিট দিলাম। আর রেফারেন্স হলো ফুল বিবলিওগ্রাফিক ডিটেলস অফ সাইটেড ওয়ার্ক। এই যে আমি বললাম যে স্মিথ 2022 এই কথাটা বলছে, তো রেফারেন্সের জায়গায় আমি তখন তার ডিটেলস লিখবো। স্মিথ 2022 থেকে তখন আমি আর তার ডিটেলস লিখবো। ঠিক আছে, যে যেমন এখানে বলা হয়েছে। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে রেফারেন্স এবং বিবলিওগ্রাফি এই দুটোর মধ্যে অনেকে কনফিউশন বাধায় ফেলে। রেফারেন্স মানে হলো যে আমি টেক্সটটাকে সাইট করছি, সাইট করার পরে তার রেফারেন্স দিচ্ছি, অর্থাৎ তার নামটা আমি লিখছি, রেফারেন্সটা রেফারেন্সটা হলো অ্যাড্রেস। ঠিক আছে, এখন বিবলিওগ্রাফি হলো যে কি বলতেছে, এ লিস্ট অফ অল ওয়ার্ক কনসাল্টেড ইভেন ইফ নট ডিরেক্টলি সাইটেড। এখন বিবলিওগ্রাফি মানে হচ্ছে যে আমি কিছু আলোচনা করছি, যে আলোচনাগুলো হচ্ছে যে সরাসরি আমি সাইট করি নাই তাকে, কিন্তু এই আলোচনাগুলো তার ওখান থেকে আরো ডিটেলস ইনফরমেশন পাওয়া যাবে, তখন আমি এই বিবলিওগ্রাফি দেব। লিস্ট অফ বুকস, অনেক ধরনের বইয়ের লিস্ট থাকে, ঠিক আছে, বা অন্যান্য আর্টিকেলের লিস্ট থাকে। সো এইটা হলো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি ইজ নট নেসেসারিলি বিং সাইটেড। বিবলিওগ্রাফি যেটা সেটা যে সাইটেড থাকতে হবে ব্যাপারটা এরকম না, সাইটেশনের বাইরেও আমি বিবলিওগ্রাফি দিতে পারি, ডিরেক্টলি সাইটেড থাকবে না। ঠিক আছে, কিন্তু তাদের ওয়ার্ক নিয়ে কনসাল্ট করা হয়েছে। হ্যাঁ, তো কমপ্লিট লিস্ট আছে। এখন ডিওআই, আমরা সবাই জানি ডিওআই। তো ডিওআই বিভিন্ন জার্নালে ডিওআই থাকে, তার নাম হলো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সো এটা হলো একটা কোড, আলফানিউমেরিক কোড। সেটা হচ্ছে যে বিভিন্ন ডিজিটাল পাবলিকেশন গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, ইউনিকলি। সেটা জার্নাল পেপার হতে পারে, থিসিস হতে পারে, কনফারেন্স পেপার হতে পারে, কনফারেন্স প্রসিডিং হতে পারে, তারপরে উম, অন্য ডকুমেন্টও হতে পারে। ঠিক আছে, তো সেটা হলো খুব ইউনিক একটা আইডি, সেটা হলো যে ডিজিটাল পাবলিকেশন। তো এই ডিওআই টা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই ডিওআই টা থাকলে, ডিওআই দিয়েই হলো আমাদের রেফারেন্স ম্যানেজারের যে ব্যাপার, রেফারেন্স ম্যানেজিং এর ক্ষেত্রে ডিওআই টা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কাজে লাগে। আচ্ছা, তো এখানে যেটা বলছে সাইটেশন এবং রেফারেন্সের কথা, যে সাইটেশন আর ইন টেক্সট পয়েন্টার, মানে আমি টেক্সটের মধ্যে বলে দিলাম স্মিথের কথা, আর রেফারেন্স আর ফুল অ্যাড্রেস, যেটা আমি একটু আগে বলছি already। আরো কিছু কথা আছে, যেমন হলো যে কো সাইটেশন। কো সাইটেশন মানে হচ্ছে যে একটা থার্ড পেপার, যে সে আসলে দুটো পেপারকে সাইড করছে। যেমন দেখা গেল আমি একটা পেপার লিখছি মাইক্রোপ্লাস্টিক্স এবং হেভি মেটালের উপরে, ইফেক্টের উপরে। ঠিক আছে, তো আমি সাইড করলাম কি, একজন একটা মাইক্রোপ্লাস্টিক্স এর উপর কাজ করছে, শুধু তাকে সাইড করলাম, এবং হেভি মেটালের উপর কাজ করছে তাকে সাইড করলাম। সো এটা হলো কো সাইটেশন, অর্থাৎ একটা থার্ড পেপারে যে দুইজন সাইড হলো, সাইড পাইলো, সাইটেশন পাইলো। তারপরে হলো বিবলিওগ্রাফিক কাপলিং। সেটা হলো যখন দুটো পেপার সেম একটা রেফারেন্স, ঠিক আছে, সাইড করে, সেটা হলো বিবলিওগ্রাফিক কাপলিং। অর্থাৎ দুটো পেপার একটা সেম, মানে শেয়ার ফাউন্ডেশন, তাদের টপিকটা সেম, সাইড করে, সেটা হলো বিবলিওগ্রাফিক কাপলিং। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সাইটেশন ইন্ডেক্স। সাইটেশন ইন্ডেক্সটা কি? সেটা হলো যে এই যে বিভিন্ন ডেটাবেস, ডেটাবেস কোনগুলো, যেমন স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন জার্নালের ইনফরমেশন গুলো সেভ করে। তো এই যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স, এরা হচ্ছে যে ট্র্যাকিং করে বিভিন্ন জার্নালকে। তো তারা হলো সাইটেশনের সংখ্যাগুলো ট্র্যাকিং করে। তো এই সাইটেশনের সংখ্যাগুলো ট্র্যাকিং করার সময় তারা কিছু মেট্রিক্স দেয় জার্নালের কোয়ালিটির জন্য, এই যেমন আমরা যেটা বলি আর কি, সাইড স্কোর, ইম্প্যাক্ট স্কোর। ঠিক আছে, তো এগুলোকে একত্রে সাইটেশন ইন্ডেক্স বলা হচ্ছে। অর্থাৎ সাইটেশন ইন্ডেক্সটা হলো যে যে ডেটাবেস হচ্ছে যে সাইটেশন, বিভিন্ন পেপারে পেপারে সাইটেশন হচ্ছে, এই সাইটেশন গুলো কাউন্ট করে। ঠিক আছে, এটা হলো সাইটেশন ইন্ডেক্স। এই সাইটেশন ইন্ডেক্স
হচ্ছে যে স্কোপাসও দেয়, ওয়েব অফ সায়েন্সও দেয়। আমরা অলরেডি জানি স্কোপাসের কি কোনটা আর ওয়েব অফ সায়েন্সের কোনটা। কেউ কি বলতে পারবে স্কোপাসের সাইটেশন ইন্ডেক্সটা কি কি বলা হয়? সাইট স্কোর। সাইটেশন। আর ওয়েব অফ সায়েন্স, এবার কনক ছাড়া অন্য কেউ বলুক। ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো বিভিন্ন ডেটাবেস তারা হচ্ছে যে আহ, এই এই ইন্ডেক্স গুলো দেয়, ঠিক আছে? সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে একটা কথা আসছে, সেটা হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর। ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কি অ্যাকচুয়ালি এভারেজ নাম্বার অফ সাইটেশন পার পেপার ইন এ জার্নাল ইন্ডিকেটস ইনফ্লুয়েন্স। অর্থাৎ একটা জার্নালে তার যে পেপার গুলো সাইট হয়েছে, কোনোটা পেপার কম সাইড হয়, কোনোটা বেশি সাইড হয়। এভারেজ, এভারেজে সে তার প্রতিটা পেপার কতটা সাইটেশন পাইছে, এভারেজ। অর্থাৎ কারো ইম্প্যাক্ট ফ্যাক্টর পাস মানে হচ্ছে ওই জার্নালে যত পেপার পাবলিশ হয়, গড়ে সেটা হলো যে 5টা করে সাইটেশন পাইছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের দরকার। কারণ হচ্ছে যে আমাদের জার্নালের কোয়ালিটি র্যাঙ্কিং করতে হয়। তারপরে হচ্ছে যে লিটারেচার রিভিউ করার সময় আমাদের জার্নালের কোয়ালিটি চেক করতে হয় যে আমি ভালো জার্নাল থেকে দেখতেছি নাকি জার্নালের কোয়ালিটিটা কম। তো জার্নাল র্যাঙ্কিং কোয়ালিটি মেট্রিক্স এর আরো কিছু ব্যাপার আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর তো অলরেডি বলে ফেলছি। সাইড স্কোর, যেটা কনক বললো, যে এটা ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মেনলি হলো দেখে হলো ওয়েব অফ সায়েন্স, ওয়েব অফ সায়েন্স। আর সাইড স্কোরটা দেখে হলো স্কোপাস। স্কোপাস কি করে, যে এভারেজ সাইটেশন পার ডকুমেন্ট ওভার 4 ইয়ার, 4 বছরে প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে যে এভারেজ সাইটেশন পাইছে কয়টা, এটা স্কোপাস কাউন্ট করে। এখন আরেকটা জিনিস হলো সাইমাগো জার্নাল র্যাঙ্কিং, র্যাঙ্ক, এসজেআর বলে, যেটা এসজেআর র্যাঙ্কিং, ঠিক আছে? সো এসজেআর র্যাঙ্কিং এটাও একটা স্কোর থাকে, ঠিক আছে? এটার স্কোর মেনলি দেখা যায় অনেকে জার্নাল থাকে 0.620 এরকম থাকে। So, এটা আহ, মানে বিভিন্ন স্কোর থাকে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এটা দিয়েও প্রেস্টিজ ইয়ে করা হয়, কি বলে যে জার্নালের কি জার্নালটা কত ভালো সেটা দেখা হয়। এখন আরেকটা আছে যে সোর্স নর্মালাইজ ইম্প্যাক্ট পেপার, সেটা হলো আরেকটা সাইটেশন ম্যাট্রিক্স। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো কোয়ার্টাইল র্যাঙ্ক। কোয়ার্টাইল র্যাঙ্কিং আমরা সবাই নাম শুনেছি, Q1 জার্নাল, Q2 জার্নাল, Q3, Q4। তো এই যে কোয়ার্টাইল র্যাঙ্কিংটা হলো যে বিভিন্ন জার্নাল তাদের যে সাবজেক্ট বিষয় আছে, এই বিষয়ে হলো 4টা কোয়ার্টাইল করা হয় তাদের, 4টা ভাগ করা হয়। তো কোয়ার্টাইল আমরা বুঝি 100, মানে 100%-এর মধ্যে যদি আমরা ভাগ করি, 4টা ভাগ থাকে। ফার্স্ট 25%, সেকেন্ড কোয়ার্টার হলে কত, 25 থেকে 50, থার্ড হলে 50 থেকে 75, এবং ফোর্থ হলে 75 থেকে 100। তো এই যে এইভাবে কোয়ালিটি ক্যাটাগরি করা হয়। তো Q1 মানে হলো টপ। তো ওই সাবজেক্টে ও যদি কোনো একটা সাবজেক্টে, সাপোজ এনভায়রনমেন্টাল সায়েন্সের আমার একটা Q1 জার্নালে পেপার আছে, তার মানে হলো যে আমার যে জার্নালে পেপার আছে সেটা হলো টপ 25% মধ্যে আছে। তার ইয়ের উপরে বিভিন্ন যে ম্যাট্রিক্স আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর অথবা এসজেআর স্কোর আছে, সেটার উপরে। এসজেআর মানে এই যে সাইমাগো জার্নাল র্যাঙ্ক, ঠিক আছে? মেনলি মোটা দাগে আমাদের দেখা হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর, আহ তারপরে হলো যে কোয়ার্টাইল র্যাঙ্কিং, আর সাইমাগো র্যাঙ্কিং, ঠিক আছে? এই তিনটা, আর সাইড স্কোর, এই 4টা জিনিস আমরা সাধারণত দেখি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোর কম্বিনেশন যদি থাকে সেটা বেটার। কিন্তু দেখা গেলো কারো একটা শুধু সাইড স্কোর আছে কিন্তু অন্য অন্য স্কোর নাই, ওটার থেকে যদি দেখা যায় যে সাইড স্কোর আছে এবং ইম্প্যাক্ট ফ্যাক্টরও আছে এবং এটা মোটামুটি মাঝামাঝি, ঠিক আছে, সেটা বেটার। কারণ শুধু একটা স্কোর থাকলে আসলে এটাকে ই করা যায় না। তবে সবগুলো যদি কারো ভালো থাকে, সেক্ষেত্রে এটা বলা যায় যে জার্নালটা ব্যালেন্স। তাহলে এগুলো ইম্পর্টেন্ট হলো যে, ফার্স্ট ইম্পর্টেন্ট হলো যে রেপুটেড জার্নাল গুলো আমাকে খুঁজে বের করতে হবে। এটা কয় কারণে, 2টা কারণ আছে। প্রথমত আমি যখন লিটারেচার রিভিউ করব যখন, তখন এটা লাগবে। আর 2 হলো আমার হচ্ছে যে জার্নাল সাবমিট করব যখন,
রিসার্চ কমিউনিকেশন পেপার সাবমিট করবো তখন লাগবে। তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে ভালো জার্নাল খারাপ জার্নাল কোনগুলো। জার্নাল র্যাঙ্কিং কিভাবে চেক করব? স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, ঠিক আছে, এগুলোতে গেলে সেটা দেখা যেতে পারে এক। সাইমাগো জার্নাল র্যাঙ্ক, এই জিনিসটাতে গেলে তার এই র্যাঙ্কিং দেখাবে, কোয়ার্টার র্যাঙ্কিং এবং এসজিআর ভ্যালু যেটা সেটা দেখাবে। তো বেটার হয় আহ, আমরা সাইমাগোতে গিয়ে দেখবো এই র্যাঙ্কিংটা যে জার্নালের কোনোটা জার্নাল আমি চিন্তা করলে, অথবা ওই জার্নালের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু দেখায়। সেই ওয়েবসাইটে অনেক ইনফরমেশন থাকে, তবে অনেক সময় থাকে না, ডিরেক্টলি থাকে না বা আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই সাইমাগো জার্নাল র্যাঙ্কে যে সার্চ দিলে পাবো। তারপরে জেসিআর সেটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, ঠিক আছে, তবে এটা অফিসিয়াল ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখায় একদম, মানে একদম লাইভ ইমপ্যাক্ট ফ্যাক্টর যেটা। এরপরে এলসেভিয়ার জার্নাল ফাইন্ডার আছে, স্প্রিঞ্জারের জার্নাল সাজেস্টর আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে উইলিরও জার্নাল ফাইন্ডার বা সাজেস্টর আছে। তো এই ধরনের সফটওয়্যার দিয়ে এগুলো দিয়েও আমরা দেখতে পারি যে কোনটা কি ধরনের জার্নাল। এখন আমাদের অ্যাকচুয়ালি নেক্সট উইক থেকে আসল ক্লাস শুরু, লিটারেচার সার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে যে ক্লাসের জন্য যে সফটওয়্যারটা দরকার সেই সফটওয়্যারটা আমি দিয়ে দিব। একসাথে অনেকগুলো ফাইল দেওয়ার থেকে আমার মনে হয় এটা একটা বেটার হয়। গুগল ড্রাইভের লিংক থাকবে, তো এটা যে কেউ ইয়ে করতে পারবে। নেক্সট ক্লাসের জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে জোটারো এবং ম্যান্ডেলে, জোটারো এবং ম্যান্ডেল, এই দুটো সফটওয়্যার লাগবে, ঠিক আছে। তো এই দুটো সফটওয়্যার লাগবে এবং আমাদের কাজ হবে নেক্সট উইক বা নেক্সট মডিউলের জন্য সার্চিং লিটারেচার এন্ড ডাউনলোড আমরা দেখবো, এই সফটওয়্যার গুলো ইনস্টল করব, ঠিক আছে। আমি ইনস্টলেশন প্রসেসটা ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে। সফটওয়্যারের সাথে ভিডিও থাকবে, তো কোনো কনফিউশন হলে সেটা। এডিং পেপার, জেনারেটিং সাইটেশন, এটা তো আমরা দেখবো নেক্সট ক্লাসে লাইভ। আর কিভাবে আমরা বিবলিওগ্রাফি তৈরি করি এটা দেখবো। এখন আমি যেটা বলছিলাম যে কিছু ফ্রি ফ্রি লার্নিং রিসোর্স আছে, তার মধ্যে একটা হলো যে খান একাডেমি, ঠিক আছে, তারপর কোর্সেরা, এরপরে হার্ভার্ডের হলো এডেক্স, বা হার্ভার্ড হার্ভার্ড এক্সও বলা হয় এটা, ঠিক আছে, হার্ভার্ড এক্সও বলা হয় ওটা সিটি। তো এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে আমাদের কিছু ফ্রি কোর্স আছে বিভিন্ন বিষয়ের উপর। ফ্রি কোর্স যেমন কোর্সেরার কথা যদি আমি বলি, কোর্সেরাতে হচ্ছে যে যে কোনো কোর্সই করা যায়, অডিট করা যায়। আমি কোর্সেরাতে যে যদি অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খুলে যে কোনো কোর্স যদি থাকে সেই কোর্সগুলোর ভিডিওগুলো ক্লাসগুলো আমি দেখতে পারবো। কিন্তু আমি আমাকে অ্যাসাইনমেন্ট এবং তারা হচ্ছে যে সার্টিফিকেট এই দুটো জিনিস দিবে না। সেক্ষেত্রে আমি প্রত্যেক যে কোনো ক্লাস দেখতে পারবো এবং সেটা লেকচার গুলো আমি ফলো করতে পারবো। তো কোর্সেরা আমার কোর্সেরা থেকেই আমি মানে সবচেয়ে বেশি আমি শিখছি, যদিও আমার কাছে প্রিমিয়াম অ্যাক্সেস ছিল, এখনো আছে। তো কোর্সেরা আমাকে অনেক হেল্প করছে আসলে অনেক কিছু শেখার জন্য। কোর্সেরা কোর্সগুলো অনেক স্ট্রাকচার্ড, ভালো কোয়ালিটি। আর হার্ভার্ড এডেক্স এর এই যে বিশেষ করে আর আর ফর ডাটা সায়েন্স, এটা তবে বিগিনারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে এই কোর্সগুলো। খান একাডেমিতে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি আছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। ওটা এই কটা ফ্রি রিসোর্স আছে লার্নিং এর জন্য। এখন একটু ডিসকাশনে আসি, আমার মনে হয় সবাইকে একটু পার্টিসিপেট করতে হবে। সেটা হলো এই যে টুলস গুলো আমি শেয়ার করলাম, তো এই টুলস গুলোর মধ্যে কে কোনটা বা কয়টা টুলস ইউজ করছে, কয়জন আছে? আমরা 15 জন। আমি প্রথম থেকে শুরু করি। বাবলি আপু আছেন? একটা